শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষায় আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি জানান, সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা হচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যার মতো দুর্যোগের সাথে লড়াই করতে হয় প্রায় প্রতি বছরই। নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা অতিবৃষ্টি ও খরার পরে মহামারী করোনা সহ নানা দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ। এ বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক এই দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগে গৃহহীনদের ঘরের চাবি প্রদান এবং দেশব্যাপী নারী স্বেচ্ছাসেবক ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় ধর্ষণের মতো সামাজিক ব্যাধিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। দুর্যোগ প্রশমনে বিগত সরকারগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল। তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে, অথচ আমরা নিজের চোখে স্বচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে, নিজেদের চোখে দেখেছি এবং আমরাই ব্যবস্থা নিয়েছি। আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন। আমরা যখন ত্রাণের কাজ করতে যাই তখন বিএনপি নেতারা আমাদের বাধা দেয়, এমনকি আমি যে গাড়িতে ছিলাম গাড়িটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। বঙ্গবন্ধু কন্যা বলেন, বাঙালি জানে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয়, তাই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। কারণ বাংলাদেশ এত ছোট্ট একটি ভূখণ্ডে এত বিশাল জনসংখ্যা, অনেক দেশের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু তুলনা করবার আগে এ কথাটাই সবাইকে মনে রাখা উচিত যে আমাদের সামান্য ছোট্ট একটা ভূখণ্ড, সেটাও আবার বদ্বীপ, এবং এই বদ্বীপের ভিতর থেকে প্রায় 700-র উপর নদী প্রবাহিত। জনসচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জলবায়ু পরিবর্তন সহ দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে প্রচারণার আহ্বান জানান সরকার প্রধান। যথেষ্ট ভূমিকা রাখছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। সংসদ অধিবেশন না থাকায় সরকার অধ্যাদেশ আকারে আইনটি জারি করল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংসদের পরবর্তী অধিবেশনে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। আইনটি বলবৎ রাখতে চাইলে পরে বিল আকারে তা আনবে সরকার। নোয়াখালীর আলোচিত গৃহবধূ নির্যাতন মামলায় হবিগঞ্জ থেকে গ্রেফতার শামসুদ্দিন সুমনকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর প্রধান আসামি দেলোয়ারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আরেক আসামি কালাম 7 দিনের রিমান্ড শেষে অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকালে আসামি দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে, সুমনকে হবিগঞ্জ থেকে, ইউপি সদস্য সোহাগ আর কালামকে নোয়াখালী কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শামসুদ্দিন সুমনকে 7 দিন রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। একই আদালতে আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ নিজে জামিন চাইলে তা নামঞ্জুর হয়। আর প্রধান আসামি দেলোয়ারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার 6 নম্বর আসামি সুমন, তার 4 দিনের রিমান্ড আজকে মঞ্জুর হয়েছে এবং এছাড়া ইতিপূর্বে রিমান্ডে যাওয়া অন্যতম আসামি আবুল কালাম, সে আজকে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে 7 দিনের রিমান্ড শেষে কালাম অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
অন্যদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্যে ধর্ষণ মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দুশ্চরিত্রা বলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এদিকে ভুক্তভোগী সেই শিক্ষার্থী জানিয়েছেন প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আহমদ বাবুকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ধর্ষণ মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ধর্ষণের নাটক করছে। তার এই বক্তব্যকে কুরুচিপূর্ণ অভিহিত করে এর তীব্র নিন্দা জানায় বিভিন্ন সংগঠন। একদল দুষ্কৃতকারী যারা ইন্ধন যোগাচ্ছে, তারা সেই নারীদের প্রতি, সেই ছাত্রীদেরকে সেই চরিত্রহীন বলে আখ্যা দিচ্ছে। তথ্য প্রযুক্তির আইনে এদেরকে শাস্তি হওয়া উচিত। এই মেয়েকে কেন দুশ্চরিত্রা বলা হবে? আমরা এটার কঠিন বিচার চাই। রাজধানীর লালবাগ থানায় গত 20 সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। নূর মামলার অন্যতম আসামি। ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন অভিযোগকারী শিক্ষার্থী। তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। ধর্ষণের কাজ করবে তাকে সত্যিকারের অর্থে জুতা যেখানে আছে সেখানে জুতা পেটা করে তাকে সেই জায়গায় শাস্তি দেওয়া হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি। সমাবেশ থেকে নূরকে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। অনলাইন অফলাইন এমনকি ফেসবুক লাইভে এসে যারা প্রকাশ্যে নারীদের প্রতি নোংরা ভাষায়, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। আসামিদের সবাই গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার কথা জানান ভুক্তভোগী শিক্ষার্থী। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আসলে আমার ন্যায় বিচারটা আমি পেতে পারি। প্রতিনিয়ত তাকে খুন ও অপহরণের হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করলেন সিইসি KM নুরুল হুদা। সিইসি জানান প্রয়োজনে নির্বাচন কমিশন মামলা করবে। এদিকে সংবাদ সম্মেলন করে ফরিদপুরের ডিসির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছেন নিক্সন চৌধুরী। তার দাবি তিনি ইউএনওকে গালিগালাজ করেননি, তার বক্তব্য সুপার এডিট করা হয়েছে। মফিউর রহমানকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। আমার লোকরে সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, অরেঞ্জ দালালি করতে মানা করে না। অডিও রেকর্ডটি ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়েই এত কিছু। নিক্সনের দুর্ব্যবহার ও হুমকির বিরুদ্ধে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। এরই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্য নিক্সন যে আচরণ করেছেন সেটি কাম্য নয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিইসি। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধানই প্রযোজ্য হবে। এখন আমরা দেখি যদি মামলা করার হয় মামলাই করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নিক্সন চৌধুরী পাল্টা অভিযোগ আনেন ডিসির বিরুদ্ধে। তার দাবি কাউকে কোনো গালিগালাজ করেননি তিনি। ডিজিপি দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। টিও ফোন করে এসিল্যান্ডকে গালাগালি করছি, তাহলে ওনরাই তো আইন বিরোধী কাজ করলো। কারণ ওনরা যদি ধরেন যে আমি যদি এরকম কোনো স্ল্যাং ইউজ করে থাকি, তো উনি কি একটা সোশ্যাল মিডিয়া দিতে পারে? সোশ্যাল মিডিয়া দিলে তো উনি আইন ভঙ্গ করে মামলা খায়। নির্বাচনী এলাকায় তাকে হেয় করতেই তার ভয়েস কেটে কেটে ওই ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে বলে দাবি করেন নিক্সন চৌধুরী। বিপক্ষে শত্রুপক্ষ যারা আছে
স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজ্জাক শফিউরের 450 কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধানের তথ্য। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদ। করোনাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতির 2টি মামলার তদন্তে নেমে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউর রহমানের 458 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। 2 মামলায় মোট আসামি 12। এসব মামলায় রিজেন্টের শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের 4 কর্মকর্তা ও কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। করোনাকালে যখন স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র সামনে আসতে থাকে, সে সময় সবচেয়ে বেশি সমালোচিত হন স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদ। নামে বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগে আবুল কালাম আজাদের সম্পদের অনুসন্ধান চলছে। তাকে এবং তার সহযোগীদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদও করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার অন্যতম সহযোগী N95 মাস্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিপুল সম্পদের তথ্য মিলেছে। 360 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পেয়েছে দুদক। আবুল কালাম আজাদের আরেক সহযোগী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান 98 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। শফিউর রিজেন্টের শাহেদ করিমেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শফিউরের উত্থানের নেপথ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর সাবেক এক নেতারও ভূমিকা জানতে পেরেছে দুদক। করোনাকালে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট 22 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর মধ্যে মঙ্গলবার 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি করেছে দুদক। ইতিপূর্বে অনুসন্ধান করে 2টি মামলা হয়েছে, আরও বেশ কয়েকটি 11টি মামলা হয়েছে স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা আশা করছি যে এরপরে কিছু তথ্য পাওয়া যাওয়ার পরে হয়তো ফলাফল আপনাদের দেখাতে পারে। সচিব জানান, স্বাস্থ্যের দুর্নীতি রোধে মন্ত্রণালয়ে দুদকের সুপারিশ বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। কমিশন যে সুপারিশ করেছে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করি যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি হয়তো কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুর্নীতির বিষয়টি তদন্ত করে আমাদের দুদকে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত অফিস সহকারী আফজাল হোসেনকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত বছরের জুনে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা করে দুদক। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 356টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 185টির, আর কমেছে 98টির, আর অপরিবর্তিত ছিল 73টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে উঠে আসে 4839 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 589 কোটি 85 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 264টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 130টির, কমেছে 88টির, আর বদলায়নি 46টির দর। আর সিএসসিতে লেনদেন হয়েছে 22 কোটি 16 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষার জন্যই মৃত্যুদণ্ড, বললেন প্রধানমন্ত্রী, অধ্যাদেশ জারি। নোয়াখালীতে নারী নির্যাতনের মামলায় সুমন 4 দিনের রিমান্ডে, কালামের স্বীকারোক্তি। নূরের বক্তব্যে নিন্দার ঝড়, ধর্ষণ মামলায় গ্রেপ্তারের দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ বাদীর। নিক্সন বিধি ভঙ্গ করছেন, আইন অনুযায়ী ব্যবস্থা, বললেন সিএসি, অভিযোগ অস্বীকার।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।